দেশি সন্দেশের টিম পৌঁছে গেছে প্রেন প্রিন্সের অফিসে, যেখানে দুই পার খ্যাত কবি নাট্যকার আরণ্য বসুর বই প্রকাশ হতে চলেছে। আসুন সেই মুহূর্তের সাক্ষী হই আমরা সবাই। আবার আজি দক্ষিণ আজি দক্ষিণ। আমি খুব আপ্লুত। একটা ছোট্ট প্রতিষ্ঠান ভবিষ্যতে মহিমূর্ণ হবে, তার কারণ এটার সাথে সম্পৃক্ত যারা, তারা বুদ্ধিবৃত্তি এবং হৃদয় বৃত্তি দুদিক থেকেই খুব সুন্দর একটা জায়গায় অবস্থান করে এবং তাদের হাতে প্রকাশনা জগৎ একটা নতুন চেহারা, নতুন আলো দেবে। আমি আরেকটি নাটকের বই, আমার পূর্ণাঙ্গ নাটকের বইটাও ওদের হাতে দেব এরকম ঠিক করেছে। এই মুহূর্তে শ্রীতর্কের সাথে কথা বলছেন যে ওদের যেহেতু ওয়েব সিরিজটা আমি লিখেছিলাম, আমার কিশোর উপন্যাস রূপকথাকে দেবে, সেটাও ছাপার একটা প্রয়াস হবে। আর একটা কিশোর উপন্যাস তৈরি হয়েছিল আমার মেঘেদের পদ্মপাতায়। এগুলো প্রেমকে আপনাদের কাছেও বলছি, আপনারা প্রত্যেকেই লেখালেখির সঙ্গে জড়িত, আপনারাও সুন্দর করে এটা সম্পর্কে নিজেরা জানুন, তারপরে অন্যকে জানান। এখন তো ফেসবুকও রয়েছে, নিশ্চয়ই সাপ্তাহিক হবে। এবং আমার এই বইগুলো, যদিও আমাকে আমি সজাচিত বই বলছি, তার কারণ সময়টা সংক্ষেপ, আমরা সবার কাছে একটু কবিতা শুনতে চাইব। অবশ্যই শুনি যে আমার আজকে ভীষণ ভীষণ আনন্দের দিন, আমার বই বেরোচ্ছে, এটা চাইতেও বড় কথা আমি যাদের পেয়েছি খুব খুব সুন্দর মানুষ তারা। আপনার সদ্য প্রকাশিত যে নাটকের বইটি, সেটা সম্পর্কে একটু কিছু যদি বলেন। নাটকগুলো ওয়ান অ্যাক্ট নাটক। আমি আমার জীবন শুরু করেছিলাম, নাটকের জীবন, অভিনয়ের জীবন সৌভিক সাংস্কৃতিক চক্রে, দক্ষিণেশ্বর অঞ্চলের, ওই অঞ্চলের খুব বিখ্যাত নাট্যদল গৌতম মুখার্জির তত্ত্বাবধানে। তিনি আমার প্রথম নাটকের গুরু, আজও তাই। তো সেই নাটক প্রথম জীবন থেকেই আমাকে কিন্তু একাঙ্ক নাটক, আমারটা ছোট গ্রুপ থিয়েটার যারা, তাদের বেঁচে থাকা ছিল বছরে ধরা যাক 50টা 60টা শো করা। মাঝখানে খুব দুম করে উঠে একটু শ্বাস নেওয়ার মতো একটা বড় নাটক করলাম, কারণ কলকাতার হল বুক করে নাটক করা একটু ডিফিকাল্ট ছিল, তখনও ছিল, এখনও আছে। কিন্তু আমরা কোথাও আবার হারিয়ে যাওয়ার নেই তো মানা। সেই ওয়ান অ্যাক্টের যে এত, তখন যতগুলো জেলা ছিল, এখন 23টা জেলার জায়গায় তখন যতগুলো জেলা ছিল, 1978 থেকে আমি গ্রুপ থিয়েটারের সাথে জড়িত। সে তখন থেকে আমার একাঙ্ক নাটক ব্যাপারটা আমাকে ভীষণভাবে টেনেছে। সেটা একটা স্বাভাবিক কারণে, কারণ আমি একাঙ্ক নাটকের মধ্যে প্রথম জড়িত হয়েছি, সেই জন্য একাঙ্ক নাটক আমার কাছে। এবং প্রথম নাটক লিখতে যখন শুরু করলাম, নাটক প্রত্যক্ষ নাটক থেকে বেরিয়ে এসে, কারণ আমার গলার অপারেশন হলো এবং আবৃত্তি জগতে যেহেতু আমি আজকেও আমার গলাটা একটু চোট খাওয়া রয়েছে, বুঝতে পারছেন, তো দুটো বড় অনুষ্ঠান থেকে আসতে হয়েছে আমাকে। আমি সেই সময় থেকে আমাকে ডাক্তারের বারণ করলো এবং আমাকে নাটকের মধ্যে থেকে সরিয়ে আনা হলো। তখন আমি নাটক লেখে, এবার নাটক লেখা, এবার ব্যাপারটা আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই। আমাকে নাটক লেখাও কিন্তু প্রথমেই আমন্ত্রণ জানালো। ততদিনে শ্রুতি নাটক খুব জনপ্রিয় হয়ে গেছে, 2007-08 থেকে আমি নাটক লেখার মধ্যে ঢুকলাম। সেই জন্যে একাঙ্ক নাটক স্টেজের মায়া তো ছাড়তে পারিনি। আমাদের কাছে রেডিও নাটকের চাইতে সশরীরে অভিনয়টা অনেক বেশি আকর্ষণীয়। আলো টালো পড়ার সমস্ত মিলিয়ে একটা রূপকথার জগৎ তৈরি হয়, মঞ্চ মায়া যেটাকে বলে। সেই মঞ্চ মায়া থেকেই আমি পূর্ণাঙ্গ নাটক লিখেছি, কিন্তু পরে প্রথম কিন্তু শ্রুতি নাটক এবং একাঙ্ক নাটক দিয়ে শুরু। প্রিন্সের সঙ্গে যে কাজটা করলেন আপনি,
কাজটার অভিজ্ঞতা যদি বলেন, মানে আপনার কীরকম লাগলো? পেন প্রিন্স তো একটি নতুন সংস্থা, ভালো কাজ করছে, এবার বইমেলায় তাদের প্রচুর বই এসেছে। আপনার কীরকম লাগলো পেন প্রিন্সের সঙ্গে কাজ করে? এখনো লাগাটা শুরু হয়নি। হ্যাঁ, লাগা চুনরিবে দাগ ছুপাও ক্যাসে পর্যন্ত গড়াবে কিনা জানি না, তবে আমার মনে হয় যে এটা ভালো লাগাই হবে। লাগাটা কিন্তু ভালো লাগাই হবে বলে আমি বিশ্বাস করছি, কেননা একটা আবার 64 বছর বয়সের দীর্ঘমেয়াদী ব্যাপারটা কীরকম জানেন তো, সেই সুভাষ মুখার্জির কবিতার মতো ইদানিং বাঁকারটাতেও কম শুনছে এইরকম একটা মনে হয়। তো সেই জন্য মনে হচ্ছে যে খুব সুন্দর সারি করতে পারবো কিনা জানি না। জীবন ছোট হয়ে আসছে, মোমবাতির দুটো দিকে একসাথে জ্বালিয়ে রাখছি, কিন্তু তবু আমি ভীষণভাবে ওদের উপর বিশ্বাস রাখি। এই বইয়ে যে লেখালেখি, সেটা আপনি বললেন সম্পূর্ণভাবেই আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে আপনি নিজে থিয়েটার করতেন, আপনার থিয়েটারে ভালো লাগা, সেখান থেকে কিছু শারীরিক অসুবিধার জন্য আপনি থিয়েটারটা সশরীরে করছেন না বর্তমানে, বা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছেন, দিয়ে পুরোপুরি লেখালেখি করছেন। কিন্তু সেই নাটক সংক্রান্ত লেখালেখি, নাটক দেখতে যান অবশ্যই। দর্শক কি আবার ফিরবে নাটকে? আপনার ধারণা? মানে এখন কিন্তু আমরা নাটক জগতে সেই ভিড়টা দেখতে পাই না, মানে সত্যিই দেখতে পাই না। যেই ক্রেজটা ভালো একটা কোনো সিনেমা আসলে হলে লোকে উপচে পড়ে। অবশ্যই, তার কারণ বাঙালি। আমি খুব ছোটোবেলা থেকে দক্ষিণ কলকাতায় আমার মামার বাড়ি হওয়ার কারণে মুক্তাঙ্গন থেকে একাডেমি, আই ক্যান হার্ডলি রিমেম্বার, আমি কিন্তু শ্যামবাজারের ব্যবসায়িক থিয়েটার দেখতাম না। খুব ছোটোবেলা থেকে আমার মধ্যে কেউ হ্যামার করে দিয়েছিল যে ভালো থিয়েটার দেখতে করে গ্রুপ থিয়েটার দেখতে হবে। কাজে 71 সালে যখন একই সঙ্গে চাঁদভাঙা মধু বেরোচ্ছে এবং টিনের তলোয়ারও প্রস্তুত হচ্ছে, সেই সময়টা কিন্তু আমি নাটকের মধ্যে ঢুকে গেছি দেখার মধ্যে। তখন আমি স্কুল বয়, নিতান্তই স্কুলের বালক, কিন্তু নান্দিকারে আমি কিন্তু কী বলবো, একটা সিনেমার চাইতেও আমি নান্দিকারের নাটক দেখতে বেশি পছন্দ করতাম, বহুরূপীর নাটক দেখতে, পিএলটির নাটক দেখতে পছন্দ করতাম। এই কথাগুলো এটা রূপকথার মতো হয়ে গেছে নাটক। আমি আমার ক্ষেত্র থেকে সবার আগেই বলি, আমি নাট্যকার নয়, অভিনেতা নয়, আমি কিন্তু একজন দর্শক। একেবারে পিছনের সারির, পয়সার কারণে যদি পিছনের সারিতেও বসতে হয়, তবু আমি একজন খুব ভালো দর্শক, যে নাটক দেখতে দেখতে বাথরুমে পর্যন্ত যায় না। কাজে নাটক দেখতে দর্শক ফিরবেই। আর আমি এক গ্লাস জলের তত্ত্বে বিশ্বাস করি, 6 সেন্টিমিটার থাকলে আমি বলি আছে। নাটকের দর্শক কে বলেছেন? নাটক শুরু হলেই আবার আসবে, তার কারণ কলকাতা তো থিয়েটার পাগল জায়গা, কলকাতা শুধু না। আজকে আপনি দেখুন, মিড 70s থেকে, যখন থেকে বামফ্রন্ট এলো, লেট 70s, তখন থেকে সমস্ত পশ্চিমবঙ্গে রবীন্দ্র ভবনগুলো তৈরি হলো। সেই রবীন্দ্র ভবনগুলো তৈরি হয়েছিল নাটকের জন্য, নাটকের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যেহেতু আমি এটা জানি, সেই জন্য দায়িত্ব নিয়ে বলছি। সেই রবীন্দ্র ভবনগুলোতে আমরা গিয়ে অভিনয় করতাম, খুব কম ভাড়ায় সেগুলো পাওয়া যেত। আজও তুলনায় কম ভাড়া, কলকাতা শহরের থিয়েটার হলের ভাড়া বেশি, এগুলো অনেক প্রবলেম আছে। আমরা অনেক সেমিনার দেখেছি, অনেক সেমিনারে অ্যাটেন্ড করেছি, যে ফুল টাইমার হওয়া, হোল টাইমার হওয়া, পার্ট টাইমার হওয়া। আমাকে যেমন সরকারি চাকরি করে তারপর নাটকটা করতে হয়েছে, তবে আমি লিখতে পেরেছি। সরকারি চাকরিটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি কিছু করতে পারতাম না। তার কারণ এখনও আমাদের দেশে শুধু কবিতা বলে, শুধু কবিতা লিখে, শুধু নাটক করে বেঁচে থাকার রসদ জোগানো খুব কঠিন। আমাকে তার জন্য একটা স্থায়ী চাকরি করতে হচ্ছে, যে চাকরিতে মাসের শেষে বা মাসের প্রথমে, পরের মাসের প্রথমে আমার কাছে যে খামটা আসবে, সেটাই আমার সংসারটা চলবে। আমি খুব জেনে বুঝেই কিন্তু থিয়েটার করতাম। হ্যাঁ, কিন্তু এই যে আপনি বললেন যে একটা সরকারি চাকরি আপনার ছিল, সেই সরকারি চাকরিটার ভরসায় দেখুন, মানে আজকে আমরা যদি ধরেও নিই যে আপনার শারীরিক কোনো সমস্যা নেই, আপনি এখনও থিয়েটার করেন, আপনি মঞ্চে দাঁড়ান, আপনার একটা সরকারি চাকরি আছে, সরকারি চাকরি ছিল, থাকবে। আপনি সেই ভরসাতে প্রতি সন্ধে রিহার্সাল দিয়ে মাসে একটা শো করলেন না, ফলশো পেলেন না,
ইউ ক্যান স্পেন্ড ইউর টাইম। কিন্তু একটা বেকার ছেলে, যে ছেলেটা শুধুমাত্র থিয়েটার করার জন্যই কি শুধু থিয়েটারটা করে যেতে পারবে আপনি যেমন করে ভেবেছেন বা ভাবছেন বা ভাবতে পারে? আমি যখন থিয়েটারে একটু সিনিয়র হলাম তখন থেকে নতুন ছেলেমেয়েরা এলে আমি তাদের বাইরের চায়ের দোকানে নিয়ে গিয়ে বোঝাতাম, আগে লেখাপড়াটা শেষ করো, আগে নিজের পায়ে কিছু দাঁড়িয়ে তারপরে এসো। বিশ্বাস করুন, আমি কিন্তু এটা বোঝাবার আমার প্রথম থেকেই মনে হয়েছে যে ফুল টাইমার হওয়ার জায়গা তো ছিল না, বরং এখন হয়েছে ফুল টাইমার হয়েছে কি খানিকটা তো হয়েছে নিশ্চয়ই। এখন তাহলে লোকজন আগে সিরিয়াল, এখন ওয়েব সিরিজ। ঠিক আছে, তবুও তো একটা কিছু বেছে নিতে পারছে। শুধু সরকারি চাকরি থাকবে বা একটা নিশ্চিত থাকবে, হয় কলেজে পড়াচ্ছে, নয় কেরানিগিরি করছে, কিছু তো একটা করে করার থিয়েটারটাকে একটা প্রফেশন হতে পারে না এখনো পর্যন্ত পায় না। এই নিয়ে 1975 সালের কালান্তর পত্রিকায় আমার স্যার, আমার খুব প্রিয় স্যার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অসামান্য একটা, যেটা 1948 সালে যোশী অধিকারী কমিটি বসেছিল যখন গণনাট্য সংঘ ভেঙে যাচ্ছে, তাই নিয়ে যে রাজনৈতিক নেতারা কখনো থিয়েটার বা শিল্পের উপরে হাত বাড়াবে না। আজও এটা বার্ডিং কোয়েশ্চেন। গণনাট্য সংঘ ভেঙে গিয়ে গ্রুপ থিয়েটার তৈরি হলো, আপনারা জানেন 1948 সালে বহুরূপী প্রথম সৌম্যমিত্র বেরিয়ে এলেন, বিজন ভট্টাচার্যরা বেরিয়ে এলেন। সেই জায়গাটা থেকেই প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরে 1975 সালে রুদ্রবাবুর যে অসামান্য রাজনৈতিক বিশ্বাস ও রাজনীতি ও সংস্কৃতি পরস্পরের হাত দিয়ে ধরাধরি করে চলুন। আমি কোট আন কোট বলে দিচ্ছি 1975 সালের কালান্তর শারদ সংখ্যায়, আমার কাছে তার কপি আছে। অসামান্য আজ পর্যন্ত যত থিয়েটার নিয়ে প্রবন্ধ হয়েছে তার মধ্যে স্যারের এই প্রবন্ধ আমার কাছে, কেননা সমবেতের একটা স্বপ্ন ছিল একটা জাতীয় থিয়েটার, যেখানে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সঙ্গে একজন তরুণ কবির দেখা হবে, শুধু নাটক নয়, সবটা মিলেই কিন্তু আমরা বড় হয়েছি। সবটা মিলেই যে স্বপ্নটা দেখেছি, সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের মিছিলে আসবো। এবং আমি এইরকমভাবে আজকে রাত্রে ফিরে গিয়ে আবার হয়তো একটা নতুন নাটকের বীজ আমার মধ্যে বোনা হবে। আমি কিন্তু হেরে যাওয়ার জন্য আসিনি, এবং আমার মতো হাজারটা মানুষ হেরে যাওয়ার মতো আসেনি। সেদিনকে আমার 25 বছর বয়সে, 20 বছর বয়সে আমি থিয়েটারে ঢুকেছিলাম। 25 বছর বয়সে যখন নতুন ছেলে মেয়েদের বোঝানোর দায়িত্ব পেলাম, তখন যেটা বোঝাতাম এখনও সেটা বোঝাচ্ছি, একটু মাটিটা শক্ত করে এসো, কেননা থিয়েটার তোমাকে, কিন্তু আমরা চেষ্টা করতাম থিয়েটার থেকে যা পেতাম সেগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া। এই বইটা নিয়ে পেন প্রিন্সের মানে ফিউচার কি প্ল্যান সেটা যদি একটু বলেন। পেন প্রিন্স প্রথম কথা হচ্ছে নাটক, কবিতা, গল্প এই সবগুলো নিয়েই কাজ করছে পেন প্রিন্স পাবলিকেশন। নাটকের পরিধি এবং একাঙ্ক নাটক লোকের সামনে নিয়ে আসা, একাঙ্ক নাটক আমাদের পাঠকের দরবারে তুলে ধরা, কবি আরণ্যক বসু এবং নাট্যকার আরণ্যক বসুর এই বইটি আপনারা সকলে নেবেন। ফিউচারে যে প্ল্যান বলতে যেটা বোঝানো, সেটা হচ্ছে আরও মানুষের কাছে বই পৌঁছে দেওয়া, মানুষ পড়বে একাঙ্ক নাটকের বইটি, এবং অবশ্যই মঞ্চস্থ করার একটা জায়গা আছে যেটি নিয়েও আমাদের নাট্যকার নিজেই লিখে দিয়েছেন বইতে। তো সেখানে মঞ্চস্থ নাটক মানুষের কাছে নিয়ে আসা। পেন প্রিন্স সবসময় চেষ্টা করছে নতুন ম্যানুস্ক্রিপ্ট, নতুন কিছু কাজ তুলে ধরা, যত্নের সাথে কাজ করা, সিনসিয়ারিটি নিয়ে কাজ করা, সেটাই। এবং আমি অবশ্যই এই ব্যাপারটিতে কনফিডেন্ট যে আমাদের পাঠকদেরও বইটি ভালো লাগবে। পাঠকরা ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পেয়েছে এই বইটি নিয়ে, যেটি নিয়ে আমি আমাদের নাট্যকারের সাথে কথাও বলছিলাম। তো আমার এটাই বিশ্বাস যে পেন প্রিন্স পাবলিকেশনের সম্পাদনার দায়িত্বে থেকে আমি এই বইটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আপনাদের সকল মানুষের শুভেচ্ছা যাতে আমাদের সাথে থাকে। প্রকাশের সম্পর্কে আপনি একটু কিছু যদি বলেন। বইটি প্রকাশের জন্য আমি আমার পুরো টিমকে, পেন প্রিন্সের তরফ থেকে যারা যারা কাজ করেছে, শ্রীতন্নী রায় রয়েছে, এডিটোরিয়াল টিমটা পুরো শ্রীতন্নী দেখে, এছাড়া সুবীর রয়েছে, ঋষি রয়েছে এবং আরও অন্যান্য অনেকে রয়েছে, প্রত্যেকে ইকুয়ালি এফার্ট দিয়েছে বইটার পেছনে, এবং আমাদের প্রত্যেকটা বইয়ের পেছনে আমাদের পুরো পেন প্রিন্স টিম এফার্ট দেয়। পুনিত আছে, আকাশ আছে, পুরো টিম পেন প্রিন্সকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আরণ্যক বসুকে তো আমি ধন্যবাদ জানাচ্ছি। আরণ্যকদা আমার অনেক দিনের পরিচিত, আমার একেবারে ঘরের মানুষ। আমি চাইছি আপনারা বইটা পড়ুন। বইটা অ্যামাজনে রয়েছে, ফ্লিপকার্টে রয়েছে, গুগল বুকসে রয়েছে, গুগল প্লে স্টোরে রয়েছে, কলেজ স্ট্রিটে রয়েছে, সমস্ত জায়গায় রয়েছে। আপনারা একটা ক্লিকেই বই হাতে পাবেন। বইটা পড়ুন এবং আমাদেরকে ফিডব্যাক জানান।
এতক্ষণ আমরা ছিলাম প্রেন প্রিন্সের অফিসে, যেখানে আরণ্যক বসু, সঙ্গে ছিলেন প্রেন প্রিন্সের কর্ণধার শ্রীতন্নী চক্রবর্তী, সুপ্রিয় চক্রবর্তী। সবাই সেই বইটা নিয়ে কথা বললেন, আমরা তখন শুনলাম। আপনারা সকলে বইটা নেবেন, তাদের মতামত জানাবেন, যেমন সুপ্রিয় চক্রবর্তী বললেন। সঙ্গে থাকবেন দেশি সন্দেশ।